আসসালামু আলাইকুম। ভালোবাসি প্রিয়তম সূচনা পর্ব। লেখিকা সুলতানা সীমা। সম্পূর্ণ ভিন্নধর্মী একটা গল্প হতে চলেছে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগা, মন্দ লাগার মন্তব্য সবাই করে যাবেন প্লিজ। বাসে বসে চোখ বন্ধ করে কানে হেডফোন গুঁজে গান শুনছিল দিহান। ঠিক তখনই তার উপর গলগল করে বমি করে দিল একটা মেয়ে। দিহান লাফ দিয়ে উঠে চেঁচিয়ে বলে উঠল, হোয়াটস দ্য হেল ড্যামেট। দিহানের চেঁচানোতে মেয়েটা মাথা নিচু করে বসে থাকলো। বাসের সবার চোখ এখন দিহানের সিটের দিকে। দিহানের অবস্থা খুব খারাপ। রেগে আবারও বলে উঠল, বাসে চড়তে পারেন না তো বাসে উঠেছেন কেন? অপমানে মেয়েটার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সবাই দিহানের দিকে তাকিয়ে নাক ছিটকাচ্ছে। গাড়িতে হইচই শুরু হয়ে গেছে। গাড়ি থেমে গেল। ড্রাইভার দিহানকে নামিয়ে দিয়েতে বলল। কন্ট্রাক্টর এসে দিহানকে বলল, নামেন। দিহান বলল, আরে নামতে বলছেন কেন? এখন আমি কোথায় নামব? সেটা তো আমরা জানি না। আপনাদের জন্য বাকিদের অসুবিধা হচ্ছে, আপনারা নামুন। দেখেন, কেউ বমি করলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার কিন্তু কোনো নিয়ম নেই। হ্যাঁ, আমাদের বাসে অন্য বাসদের মতো নিয়ম নেই। নামেন। আশ্চর্য, এত রাতে নামিয়ে দিচ্ছেন, এটা কোন ধরনের বেয়াদবি? আর আমি তো ফ্রিতে যাচ্ছি না, টিকিট কেটে যাচ্ছি। ওই মিয়া, ওই, এত কথা বাড়ান কেন? তাড়াতাড়ি নামেন। কি বিশ্রী অবস্থা! পাশের সিট থেকে একটা লোক কথাটা বলেই নাক মুখ সিটকাতে লাগলো। দিহান বুঝে গেল এখানে কথা বাড়াতে গেলে ঝামেলা সৃষ্টি হবে, যা মোটেও তার পছন্দ নয়। দিহান নিজের ব্যাগ নিয়ে নেমে গেল বাস থেকে। কন্ট্রাক্টর মেয়েটাকে ধমক দিয়ে বলল, আরে আপনি নামেন না কেন? মেয়েটাও নিজের ব্যাগ নিয়ে চুপচাপ নেমে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জায়গাটা কই সেটা আন্দাজ করতে পারছে না দিহান। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে চারদিকটা দেখছিল। হঠাৎ তার হাত থেমে যায় তার পাশের সিটে থাকা মেয়েটা দাঁড়িয়ে আছে দেখে। সাদা রঙের একটা ড্রেস পরা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা হবে বলে আন্দাজ করল দিহান। আপাতত ফোনের আলোতে এইটুকুই আন্দাজ করেছে দিহান। সরি, আমার জন্য আপনাকে এতগুলো লোকের কথা শুনতে হলো, গাড়ি থেকে নামতে হলো। এখন সরি বললে কি গাড়ি পেয়ে যাব, নাকি আমার জামা চেঞ্জ হয়ে যাবে? কর্কশ গলায় কথাটা বলে দিহান তার ব্যাগ নিয়ে একটু সাইডে গেল। মেয়েটাও তার পিছু পিছু গেল। দিহানের এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, এভাবে তার পিছু আসায় আরও রাগ হলো। তবুও রাগ দমিয়ে সে অন্য সাইডে গেল। মেয়েটাও তার পিছু পিছু গেল। আসলে সে এই অন্ধকারে ভয় পাচ্ছে, যার কারণে দিহানের পিছু পিছু যাচ্ছে। দিহান ব্যাগ নিয়ে আরেক দিকে আসলো। আবারও মেয়েটা তার পিছু পিছু এলো। দিহান রেগে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, এখন কি আমাকে জামাটাও চেঞ্জ করতে দিবেন না? পিছু পিছু আসছেন কেন? আমার জামা চেঞ্জ করা দেখবেন? দিহানের ধমকে মেয়েটা কিছুই বলে না, মাথা নিচু করে ঘুরে দাঁড়ায়। দিহান জামা চেঞ্জ করতে লাগলো। আজ সকাল থেকে দিনটা খারাপ যাচ্ছে তার। মেজাজ এমনিতে সপ্তম আকাশে চড়ে আছে, তার উপর আবার এই কাণ্ড। কিছুদিনের জন্য কলকাতা বেড়াতে এসেছিল সে। দুপুরে কল এলো তার দাদি খুব অসুস্থ। এভাবে হুট করে দাদির খবর আসায় দিহান ভয় পেয়ে যায়। কি হয়েছে না হয়েছে ব্যাগপত্র গুছিয়ে সাথে সাথেই বেরিয়ে যায় দিহান। বিমানে করে যেতে মাত্র 1 ঘন্টা লাগবে, কিন্তু তার পকেটে মাত্র 2000 টাকা অর্থাৎ রুপি ছিল। বিমানের ভাড়া 7 থেকে 8,000। ট্রেনের টিকিট কাটতে কলকাতার চিতলপুর স্টেশনে গেল। কোনো রকম টেনে টুনে 2000 দিয়ে আসতে পারত সে, কিন্তু আজ দিনটা বুধবার হওয়ায় ট্রেনের টিকিট পেল না। সপ্তাহে 4 দিন কলকাতা থেকে ঢাকা ট্রেন আসে, সোমবার, মঙ্গলবার, শুক্রবার ও
শনিবার। উপায় না পেয়ে বাসে উঠতে হলো। 1900 টাকা দিয়ে একটা টিকিট কাটে। বিকেল 4টায় বাসে উঠলে সকাল 7টায় পৌঁছাতে পারবে। বাসে উঠে তার পাশের সিটে তাকিয়ে দেখেছিল সাদা ড্রেস পরিহিতা মেয়েটা ঘুমিয়ে আছে। এখন এই মেয়েটার জন্যই তার এই দশা। জামা চেঞ্জ করে অরিনের সামনে এসে দাঁড়ালো দিহান। মেয়েটার কান্নার চাপা শব্দ শোনা গেল। দিহানের খারাপ লাগলো নিজের করা ব্যবহারের জন্য। গলাটা ঝেড়ে বলল, আপনার সাথে এমন ব্যবহারের জন্য সরি। আসলে আমার দাদি খুব অসুস্থ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ এভাবে নামিয়ে দেওয়ায় মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। দিহানের কথায় মেয়েটা কিছু বলল না। দিহান বলল, আচ্ছা আমরা হেঁটে হেঁটে কথা বলি। আমার তো মনে হয় না আমাদের এখানে দাঁড়িয়ে থাকা উচিত। আপাতত মেয়েটারও তাই মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকা সত্যিই উচিত নয়। সে বলল, জি চলুন। দুই ধারে সারি সারি গাছ, মাঝখানের ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দিহান আর মেয়েটা। চারিদিকে পিনপতন নীরবতা। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পথ দেখে যাচ্ছে দুজন। তার পাশে হেঁটে চলা মেয়েটার মনে চলছে ভয়ের তুফান। এই তুফানের তুমুল বেগের বাতাস তার কানে কানে বারবার বলে যাচ্ছে, এই ছেলেটা তোর ক্ষতি করবে অরিন। এই মেয়েটার নাম অরিন। বাবা মা হারা মেয়ে সে। মাঝে মাঝে মামাদের এখানে আসে। এবারও তার মামা অসুস্থ শুনে এসেছিল। তার সৎ মায়ের ফোন পেয়ে তাকে যেতে হচ্ছে। ইচ্ছে ছিল আরও কিছুদিন থাকার, কিন্তু সব ইচ্ছে যে পূরণ হয় না। তাই অরিনেরও ইচ্ছেগুলো অপূর্ণ থাকে। অরিনের মনে কিছুটা ভয় কাজ করছে। আসার আগে তার মামা বারবার বলেছেন, একা যেতে পারবি না, কোনো বিপদ হবে, কাল যা আমি নিয়ে যাব। কিন্তু অরিন শোনেনি। বাড়িতে তার সৎ মা আছে। তার মামাদের তেমন কদর হয় না। ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়া আসা মুখের কথা নয়, গিয়ে শুধু শুধু কষ্ট পেয়ে আসা, এগুলো খুব খারাপ লাগে অরিনের। তাই মামার অবাধ্য হয়ে চলে আসে সে। কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে। নাম কি আপনার? হঠাৎ দিহানের গলায় কেঁপে ওঠে অরিন। দিহান তা ঠিকই বুঝতে পারল। কিঞ্চিত হেসে উঠল সে। অরিনকে আবার জিজ্ঞেস করল, বললেন না যে নাম কি? অরিন। বাংলাদেশ থাকেন নাকি ঘুরতে যাচ্ছেন? বাংলাদেশে থাকি। ইন্ডিয়া কি আপনার? মামার বাড়ি। এত দূর? জি। তা লেখাপড়া কত দূর? ইন্টার প্রথম বর্ষ। আপনি তো দেখি অনেক ছোট, কিন্তু দেখে মনে হয় না। তাহলে তো আমি তুমি করে বলতে পারি। অরিন কিছু বলল না। মনে মনে দোয়া ইউনুস পড়ছে। না জানি কবে কোন অঘটন ঘটায় এই লোকটা। দিহানের মনে হলো মেয়েটা বিরক্ত হচ্ছে আর সে অযথাই বকবক করছে, তাই চুপ হয়ে গেল। হাঁটতে হাঁটতে কই যাচ্ছে হয়তো তারাও জানে না। পথও যেন ফুরাচ্ছে না। একটুকু দূর গিয়ে একটা জায়গায় থেমে গেল দিহান। সাথে অরিনও থেমে গেল। কয়েকটা মহিলা আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে গান গাচ্ছে। চারদিকে সুন্দরী মেয়েরা বসে আছে। কেউ দল বেঁধে গল্প করছে, কেউ বা একা একা গান গাচ্ছে। কয়েকটা যুবক ছেলে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, যেন কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে তারা। পোশাক আশাক দেখে মনে হচ্ছে ওরা সবাই বৌদ্ধ। দিহান অরিনকে বলল, চলুন আমরা ওনাদের থেকে সাহায্য চাই। দিহান হাঁটা ধরল। অরিন কেন জানি খুব ভয় লাগছে। এই ভয়টা অন্যরকম। অরিন আন্দাজ করতে পারল না এ কেমন ভয়। দিহান আর অরিনকে দেখে একসাথে অনেকগুলো মহিলা বসা থেকে দাঁড়িয়ে গেল। দিহান তাদের দিকে গিয়ে বলল, আসলে আমরা দুজন খুব বিপদে পড়েছি। আপনারা যদি আমাদের একটু সাহায্য করতেন, মানে একটা রাত যদি থাকতে দিতেন, আমরা কৃতজ্ঞ হতাম। আমরা কাল সকালে চলে যাব, চিন্তা করবেন না। দিহানের কথা শুনে একজন আরেকজনের দিকে তাকিয়ে কী সব যেন ইশারা করল। একটা লোক তাদের ঘরের ভেতর গেল।
বেরিয়ে আসলো একজন বয়স্ক বৃদ্ধা মহিলা নিয়ে। উনি এসে দিহানকে বললেন, কি বলছো? আমরা আমাদের দেশে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা সমস্যার জন্য আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে। আমরা জানি না এই জায়গাটা কোন জায়গা। সকাল না হওয়া পর্যন্ত আমাদের একটু সাহায্য করবেন? আমাদের খেতে দিতে হবে না, শুধু থাকতে দিলেই হবে। দিহানের কথায় ওই মুরব্বী মহিলা একটা মহিলাকে বললেন, ওদের একটা ঘর দেখিয়ে দে। দিহান আর অরিনকে একটা ঘরে নিয়ে গেল ওই লোক। দিহান খেয়াল করলো এখানে একই ডিজাইনের অনেকগুলা ঘর আছে। প্রতিটি ঘরে এখনো মানুষ হয়তো জেগে আছে। ঘরের ভেতর থেকে আলো জ্বলছে। রুমের ভেতর ঢুকে দেখলো ঘরের এক কোণে 5-6টা মোমবাতি জ্বলছে। দিহান লাইট জ্বালালো। বেশ গোছানো একটা রুম, একটাই খাট, আর কোনো আসবাবপত্র নেই। বিছানার উপর কয়েকটা তাজা ফুল পুরো বিছানা জুড়ে ছড়িয়ে আছে। গোলাপ ফুলের পাপড়ি, ফুলের সুবাসে চারিদিকটা মুখরিত। অরিন রুমের এক কোণে ঘেঁষে দাঁড়িয়ে আছে। দিহান বলল, আপনি ভয় পাচ্ছেন মনে হয়। ভয় পাবেন না, আপনি রুমে ঘুমান, আমি বাইরে দাঁড়িয়ে আছি। অরিন কিছু বলল না। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুম থেকে বেরিয়ে আসলো। ভেবেছিল মেয়েটা তাকে সিনেমার নায়িকাদের মতো বলবেন, না যাবেন না প্লিজ, আপনি নিচে ঘুমান, আমি খাটে ঘুমাবো। কিন্তু দিহানের ভাবনায় পানি ঢেলে মেয়েটা চুপ থেকে সম্মতি প্রকাশ করলো। এখন বাইরে থাকবে কেমনে সে? বাইরে এসে দেখলো কয়েকটা ছেলে দাঁড়িয়ে গল্প করছে। দিহান ওই লোকগুলোর কাছে যেতে পা বাড়ালো, কিন্তু তার মনে হলো যদি কোনো ছেলে এসে এই মেয়েটার ক্ষতি করে তখন কি হবে? এই অচেনা জায়গায় কাউকে বিশ্বাস করার দরকার নেই। দিহান দরজার সামনে বসে পড়ল। এদিকে ঘরের ভেতর অরিনের চোখেও ঘুম নাই। এই অচেনা জায়গায় পরপুরুষের সাথে আছে। কখন জানি কি ভুল হয়ে যায়। কিছুক্ষণ পরে সকাল হয়ে গেল। দিহান ঘুমিয়ে গিয়েছিল। বাজনার শব্দে ঘুম ভেঙে যায় তার। বিরক্তি চোখে তাকিয়ে দেখে উঠোনে দুজন পুরুষ ঢোল বাজাচ্ছে। এত সকাল এসব ঢোলকের বাজনার মানে কি বুঝল না দিহান। বসা থেকে উঠে দাঁড়াতেই দেখল প্রতিটি ঘরের দরজা খোলা হচ্ছে। দিহান আন্দাজ করে নিল এই ঢোল বাজানোর মানে কি। ঢোল বাজিয়েই হয়তো এরা মানুষদের জাগিয়ে তোলে। দিহান লক্ষ্য করল প্রতিটি ঘর থেকে একটা ছেলে একটা মেয়ে বের হচ্ছে। ওই মুরব্বী মহিলাটা একটা টেবিলে নিয়ে উঠানে বসে আছে। ছেলেরা সবাই ওনার টেবিল ঘিরে দাঁড়ালো এসে। এসবের মানে কি বুঝে আসলো না দিহানের। হাই তুলতে তুলতে রুমে ঢুকলো। রুমে এসে দেখলো অরিন ব্যাগ কোলের উপর নিয়ে বসে আছে। মনে হয় দিহান ঘরে আসার অপেক্ষা করছিল। দিহান আসতেই সে বলল, সকাল হয়ে গেছে, চলুন এবার চলে যাই, এখানে আমার ভয় লাগছে। দিহান নিজের ব্যাগটা কাঁধে নিল। অরিনকে আসেন বলে রুম থেকে বেরিয়ে আসলো। উঠানে এসে মুরব্বী মহিলাটাকে বলল, ধন্যবাদ, আপনাদের এই ঋণ আমরা কোনো দিনই শোধ করতে পারবো না। মুরব্বী মহিলাটি মৃদু হেসে বলল, তার রাত কেমন কাটলো? জি, অনেক ভালো কেটেছে। আচ্ছা, এবার টাকাটা দিয়ে যাও। যেহেতু তুমি প্রথম আর মেয়েটাও আমাদের নয়, তাই তোমার কাছ থেকে কম নিব। তুমি 1000 দাও। ঠিক বুঝলাম না। দিহানের কথা শুনে হো হো করে হেসে ওঠে সবাই। দিহান বোকার মতো তাকিয়ে আছে। অরিনের মনটা কেন জানি বারবার বলছে এটা কোনো পতিতালয়ের মতোই কোনো জায়গা হবে। মুরব্বী মহিলাটা দিহানকে বলল, দেখো, তুমি যখন এখানে এসেছো জেনেই এসেছো এটা কোন জায়গা, তাই কথা না বাড়িয়ে টাকাটা দিয়ে দাও। আপনারা কি বলতে চাচ্ছেন, কি বলছেন, আমার মাথায় কিছুই ঢুকছে না। প্লিজ একটু বুঝিয়ে বলবেন। মানে আপনাদের এখানে থাকতে হলে টাকা দিতে হয়? বৃদ্ধ মহিলাটি একগালে হেসে হেসে মাথা দুলালেন। দিহান ওয়ালেট বের করলো। টিকিট কেটে 100 টাকা রয়েছিল। 50 টাকার পানি
কিনছে, এখন রয়েছে মাত্র 50। দিহান অসহায় চোখে বৃদ্ধ মহিলার দিকে তাকালো। অরিন নিজের ব্যাগ খুঁজে দেখতে লাগলো কিছু টাকা পাওয়া যায় কিনা। আসার সময় তার মামার হাতে টাকা ছিল না বলে তাকে কোনো টাকা দিতে পারেননি, শুধু টিকিট কেটে দিয়েছে। অরিন ব্যাগ খুঁজে পেল মাত্র 100 টাকা। দিহানের দিকে টাকাটা বাড়িয়ে দিল। দিহানের দ্বিধা হচ্ছে টাকাটা নিতে, কিন্তু আপাতত এখান থেকে বের হওয়া জরুরি। টাকাটা নিয়ে 100 টাকার উপর তার 50 টাকা রেখে মহিলার দিকে বাড়িয়ে দিল। উনি টাকা হাতে নিয়ে রেগে গেলেন। রাগে বসা থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, ফাজলামো করো? গার্লফ্রেন্ড নিয়ে এসেছো ফুর্তি করতে, আর এখন দিচ্ছ মাত্র 150 টাকা? জানো আমাদের রুমের ভাড়া কত? আরে এসব আপনি কি বলছেন? উনি আমার গার্লফ্রেন্ড নয়। আমি তো আগেও বলেছি আমরা বিপদে পড়ে এখানে এসেছি। বোকা বানাও, বিপদে পড়ে পতিতালয়ে আসো। পতিতালয় শব্দটা শুনে দিহান 440 ভোল্টেজের শক খেলো। স্পষ্ট ঠোঁটে বলে উঠল, পতিতালয়? হ্যাঁ, পতিতালয়। অরিন মুখ চেপে কেঁদে ওঠে। সে আগেই আন্দাজ করেছে এটা এরকম কিছুই হবে। ছোটবেলায় সিনেমায় পতিতালয়ের এমন দৃশ্যই সে দেখত, যা এসে দেখেছিল। শরীর কাঁপছে তার। এ কোথায় আসলো তারা? দিহান এখনো শকটির উপর আছে। যে সে আন্দাজও করতে পারেনি এমন কোনো জায়গায় সে চলে এসেছে। ভেবেছিল এই জায়গার মানুষগুলো এমনই। দিহানকে চুপ থাকতে দেখে ওই মহিলা আবার রাগান্বিত স্বরে বলে উঠল, তুমি কি ভেবেছ আমরা কিছুই বুঝি না? আরে কিছুদিন আগেই এভাবে বিপদের কথা বলে এসে থেকে গেল দুজন। তোমাদের একটা ঘর দিতে গিয়ে আমাদের একজন ভালো কাস্টমারকে বিদায় দিতে হয়েছে, আর তুমি এখন বলছো বিপদে পড়ে রাত কাটাতে এসেছো। আরে রাত তো রাস্তায়ও কাটানো যায়। দিহান শুকনো ঢোক গিলে নিজেকে সামলালো। অরিনের দিকে তাকিয়ে দেখলো অরিন কাঁদছে। এভাবে একটা মেয়েকে নিয়ে এমন বাজে একটা অবস্থার সম্মুখীন হবে ভাবতেই পারেনি দিহান। নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, দেখুন আমরা সত্যি না জেনে এসেছি। একটা মেয়ে মানুষ নিয়ে রাস্তায় কিভাবে থাকতাম বলুন? তাই ভেবেছিলাম আপনাদের এখানে থাকলে মেয়েটা নিরাপদ থাকবে। আমি একা হলে তো রাস্তায়ও রাত কাটাতে পারতাম। অত শত বুঝি না, টাকা দাও। এই টাকাগুলো ছাড়া আমাদের কাছে কোনো টাকা নেই, প্লিজ বোঝার চেষ্টা করুন। বুঝিয়ে লাভ নেই, টাকা দিবে এখান থেকে যাবে, নয়তো যেতে পারবে না। বিশ্বাস করুন আমার কাছে এই 50 টাকা ছাড়া 1 টাকাও নেই। আপনারা চাইলে আমার ফোন বা ওয়াচ নিতে পারেন, এগুলো অনেক দামি, লাখের উপরে টাকা পাবেন। লোভ দেখাচ্ছ? এরকম ফোন ওয়াচ নিয়ে ঘোরার সময় নেই আমাদের। টাকা চাইছি, টাকা দাও। টাকা তো নেই তো কিভাবে দিব? টাকা দিতে না পারলে সাথের মেয়েটাকে দিয়ে যাও। ওই তোরা মেয়েটা নিয়ে ঘরে যা। বৃদ্ধা মহিলার কথায় অরিনের মাথায় বাজ পড়ল। এই পতিতালয়ে তাকে একা রেখে দিতে চাইছে। দিহান ছাড়া আর ভরসার হাত খুঁজে পাচ্ছে না সে। মনের অজান্তে দিহানের হাত আঁকড়ে ধরল। দিহান ছলছল চোখে তাকালো অরিনের দিকে। হোক মেয়েটা অপরিচিত কেউ, কিন্তু সেও তো কারো না কারো ঘরে আদরের মেয়ে হবে। মস্তিষ্ক শূন্য হয়ে গেছে দিহানের। এই পরিস্থিতিতে তার কি করা উচিত ভেবে পাচ্ছে না। তার মা বলেছিলেন বিপদ আসলে ভয় পেলে নাকি বিপদ শক্তিশালী হয়ে ওঠে। তাই সে নিজেকে শক্ত করল, কঠিন গলায় বলল, কেউ ওনাকে ছুবেন না, নয়তো খুব খারাপ হবে। দুজন মহিলা এগুতে চায়। বৃদ্ধা মহিলাটি হাতের ইশারায় ওনাদের থামতে বলেন। তারা থেমে যায়। দিহান নিজের চেহারায় যতই রাগ ফুটিয়ে তোলার চেষ্টা করুক, তার চোখে মুখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। এই ভয় হলো অরিনকে নিয়ে। বৃদ্ধা মহিলাকে একজন বলল, এই ছেলেটা আমাদের ভয়
দেখাতে চাচ্ছে আমরা ভয় পাবো না। এই মেয়েকে রাখো, নয়তো আমাদের সাথে বেয়াদবি করার জন্য নিয়ম অনুযায়ী এর সাজা ওকে দাও। ওনার কথা শেষ হতেই দিহান তৎক্ষণাৎ বলে ওঠে, আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিতে রাজি। আপনারা আমায় সাজা দিন, তবুও ওনাকে ছেড়ে দিন প্লিজ। বৃদ্ধা মহিলা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন, তারপর বললেন, আমাদের এখানে সাজা বিষয়ে তোমার ধারণা আছে? সাজা যেমন হোক আমি মাথা পেতে নিতে রাজি। সাজা হলো তুমি প্রতিতাকে বিয়ে করবে, কিন্তু তাকে কখনোই ডিভোর্স দিতে পারবে না। কি? দিহানের কান ঝাঝা হয়ে গেল। একজন পতিতাকে সে কিভাবে বিয়ে করবে? এ কেমন সাজা? দিহান শুকনো একটা ঢোক গিলে নিজেকে সামলাতে চাইল। এই সাজা তো সব থেকে বড় সাজা। পতিতা নারী শব্দটা একটা পুরুষকে যতই আনন্দ দেয় না কেন, পতিতা বউ শব্দটা তার থেকে দ্বিগুণ বিষাক্ত। বৃদ্ধা মহিলা একটা মেয়েকে ডেকে আনলেন, তারপর বললেন, চিত্রা যাও, বউ সেজে আসো, আজ তোমার বিয়ে। দিহান তাকিয়ে দেখল খুব ছোট ছোট জামা পরা একটা মেয়ে। দিহান তাকাতেই মেয়েটা মিটিমিটি হাসতে লাগলো। দিহানের ইচ্ছে করছে নিজের গলায় নিজের ছুরি চালিয়ে দিতে। এত বাজে পরিস্থিতিতে পড়তে হবে জীবনেও কল্পনাই করেনি সে। চিত্রা নামে মেয়েটা ঘরে চলে গেল। দিহান একবার অরিনের দিকে তাকালো। অরিন কেঁদেই যাচ্ছে। অরিন কেঁদে কেঁদে তাকায় দিহানের দিকে। তার চোখ দুটো দিহানকে বলে যাচ্ছে, প্লিজ রক্ষা করুন আমায়, এখান থেকে নিয়ে যান আমায়। দিহান পরপর কয়েক ঢোক গিলে মহিলাকে বলে, আপনাদের সাজার নিয়ম হচ্ছে একজন পতিতাকে বিয়ে করা। তাহলে ঠিক আছে, আমি মুসলিম ঘরের ছেলে, কাজী ডাকুন, আমি ওনাকে বিয়ে করব। দিহানের কথায় অরিন একটা ধাক্কা খায়। জলভরা চোখ নিয়ে জিজ্ঞাসু চোখে দিহানের দিকে তাকায়। মহিলা দিহানকে বলেন, তুমি একজন পতিতাকে বিয়ে করবে, এটাই শাস্তি। এই মেয়েকে কেন বিয়ে করবে? কারণ উনিও পতিতা। পতিতা শব্দটা শুনে অরিনের গা রি করে ওঠে। হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে দেয় দিহানের থেকে। দিহান অরিনের হাত শক্ত করে ধরে মহিলাকে বলে, আপনারা কাজী ডাকুন। মহিলা সন্দেহের চোখে তাকিয়ে আছেন। কপাল কুঁচকে দিহানকে বললেন, এই মেয়ের ছটফট দেখে তো মনে হচ্ছে না তুমি সত্যি বলছো। সারা রাত মেয়েটা আমার সাথে ছিল, তাও এমন একটা জায়গায়। এর থেকে আর কি প্রমাণ দিতে হবে যে আমি সত্য বলছি? অরিন এবার যেন পাথর হয়ে গেছে। মনের অজানা ভয়টা এত ভয়ানক ছিল, তা হয়তো এখানে না আসলে অজানাই হতো না। মনের অজানা ভয়টা এত ভয়ানক ছিল, তা হয়তো এখানে না আসলে জানাই হতো না। বিশ্বাস করে যে মানুষটার হাত ধরল, সে মানুষটা কিনা তাকে পতিতার উপাধি দিল। কষ্ট আর ঘৃণায় বুক ফেটে যাচ্ছে অরিনের। অজানা একটা মানুষকে এত বিশ্বাস কেন করলো সে? মহিলা ফোন দিয়ে একজন কাজী ডেকে আনলেন। কাজী আসার আগ পর্যন্ত তাদের ধরে রাখলো সবাই। বিয়ে পড়ানোর শেষে তাদের ছেড়ে দিল সবাই। দিহান অরিনের হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে আসলো এই জঘন্য জায়গা থেকে। রাতে অন্ধকারের জন্য দেখেনি এখানে গেট আছে। সামনে বড় করে সাইনবোর্ডে লেখা ফুর্তিনগর। দিহান অরিনকে নিয়ে ফুর্তিনগরের অনেক দূরে চলে আসে। অরিন শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দিয়ে অঝোর ধারার বৃষ্টি ঝরছে। শুধু সে অনুভূতিহীন মানুষের মতো মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। দিহানের খারাপ লাগলো অরিনের দিকে তাকিয়ে। বুকে একটা দীর্ঘশ্বাস চাপা রেখে বলল, আমি জানি আপনি আমাকে খারাপ ভাবছেন, কিন্তু ওখান থেকে বাঁচার এটাই উপায় ছিল। আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। দিহানের কথায় অরিন কোনো জবাব দিল না। দিহান আবার বলল, দেখুন মিস ইরিন, নাকি যেন নাম বলেছিলেন, যেটাই হোক, আমি আপনার কাছে এসব স্বামী টামির অধিকার ফলাবো না। এখানে আমরা দুজনই বিপদে ছিলাম। একটু আগে যা হয়েছে তা ভুলে গিয়ে আপনি নিজেকে স্বাভাবিক করুন।
অরিন গম্ভীর গলায় বলল, আপনি এখান থেকে চলে যান। আপনি মনে হয় আমাকে ভুল বুঝছেন। আপনি প্লিজ চলে যান। আপনাকে এখানে রেখে যাওয়াটা ঠিক বলে মনে করছি না। যে কোনো বিপদ হতে পারে, তাই কোনো জেদ করবেন না প্লিজ। অরিন এবার চেঁচিয়ে উঠল, যেতে বলছি না, যান এখান থেকে। সিম্প্যাথি দেখাতে হবে না। আমি কোনো সিম্প্যাথি দেখাচ্ছি না। এখানে আপনাকে রেখে যাওয়া রিস্কি। অরিন তার ব্যাগ নিয়ে উল্টো পথে হাঁটা ধরল। দিহান দৌড়ে গিয়ে অরিনকে আটকায়। অরিন ডুকরে কেঁদে উঠে, কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আপনি যাবেন প্লিজ, নয়তো আমাকে যেতে দিন, আটকাবেন না আমায়। দম বন্ধ হয়ে আসছে আমার। আপনি জানেন আপনি কি ভুল করেছেন? আরে আমি একটা বিবাহিতা মেয়ে। কথাটা বলেই কাঁদতে কাঁদতে অরিন মাটিতে বসে পড়ল। দিহানের নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। এভাবে একটা মেয়েকে হুট করে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। নিজে একটা পতিতা থেকে বাঁচতে অন্যকে পতিতার উপাধি দিয়ে বিয়ে করা কি কোনো ভালো ঘরের সন্তানের কাজ? প্রশ্নটা মগজে নাড়া দিতেই নিজের প্রতি ঘৃণাটা দ্বিগুণ বেড়ে গেল দিহানের। অরিন কাঁদতে কাঁদতে আবার বলল, প্লিজ চলে যান প্লিজ, দোহাই লাগে আল্লাহর। চলে আসলো দিহান। একটা বিবাহিতা মেয়ের জীবনে সে কোন ঝড় তুলে দিল। নিজেকে মানুষ বলে মনে হচ্ছে না দিহানের। মেয়েটার নাম ভুলে গেছে, বাড়ি কই থাকে কই কিছুই জানা নেই দিহানের। রাতে শুধু নাম আর লেখাপড়ার বিষয়ে জেনেছিল। বিয়ে পড়ানোর সময় কাজে কি কি বলেছিল কিছুই মনে নেই তার। কিভাবে মনে থাকবে? সে তো ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছিল। পিছন ফিরে একবার তাকালো দিহান। মেয়েটা এখনো কান্না করে যাচ্ছে। হয়তো তার স্বামীকে সে খুব বেশি ভালোবাসে। দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটতে লাগলো দিহান। হয়তো এই মেয়েটার সাথে কখনো দেখা হবে না আর। সারা জীবন হয়তো এই একটা পাপ মনে নিয়ে পড়তে হবে তাকে। কিন্তু মেয়েটা যখন বিবাহিত, তাহলে সাদা রঙের জামা কেন? প্রশ্নটা মাথায় আসতে নিজেকে নিজে বকে ওঠে দিহান। সাদা রঙের জামা পরার মানে এত উল্টোপাল্টা ভাবে কেমনে সে? ইজি চেয়ারে বসে আছেন শান্তি বেগম। দুদিন আগে হঠাৎ করে ওনার প্রেশার বেড়ে গিয়েছিল। নাতি নাতনিদের দেখে এবার ওনার সব অসুখ যেন জানালা দিয়ে পালিয়েছে। ওনার 2 মেয়ে 3 ছেলে। 3 ছেলেই বিজনেস করেন। হারুন, হানিফ, হাসান। বড় ছেলে হারুন চৌধুরীর একটা ছেলে, একটা মেয়ে ইসি, জিহান। মেজ ছেলে হানিফ চৌধুরীর 2টো মেয়ে, একটা ছেলে, দিশা, দিয়া, দিহান। ছোট ছেলে হাসান চৌধুরীর 1 মেয়ে ও 2 ছেলে, মিহান, রুহান, লুপা। শান্তি চৌধুরীর মনে হয় এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ হচ্ছেন তিনি। ওনার এত বড় পরিবারে যেন স্বর্গের সুখ খুঁজে পান তিনি। যতই ঝগড়াঝাঁটি হোক না কেন, দিন শেষে আবার সবাই একসাথে থাকে। ওনার ছেলেরা এখনো বাসায় এসে আগে তার মাকে খোঁজে। যতক্ষণ মাকে না দেখবে তারা শান্তি পাবে না। যেন সেই ছোট খোকায় রয়ে গেছে তারা। বাড়ির নামটাও মায়ের নামে দিয়েছে, শান্তিনীড়। তারা তাদের মাকে অনেক ভালোবাসেন। তাদের 3 ভাইয়ের দুর্বলতা হলেন শান্তি চৌধুরী। কিন্তু শান্তি চৌধুরীর দুর্বলতা হলো ওনার নাতি নাতনি। উনি অসুস্থ হলে ওনার নাতি নাতনিদের না দেখলে উনি সুস্থ হন না। না হলে ভিডিও কলে ওনার সাথে কথা বলতে হবে। জিহান, মিহান, দিহান দেশের বাইরে থাকে বেশিরভাগ সময়। অবশ্য লেখাপড়ার জন্য তাদের থাকতে হচ্ছে। 2 দিন আগে যখন অসুস্থ হলেন, মিহান আর জিহান আসতে পারল না, তাই ভিডিও কলে কথা বলে নিল। ইসি আর দিশা তাদের মামাদের বাড়িতে ঘুরতে গিয়েছিল। দাদি অসুস্থ শুনে সাথে সাথেই চলে আসে। দিহান দেশে আছে কিছুদিন হলো। ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিল। আজ সন্ধ্যায়
দিহান বাসায় আসলো। দিহানকে দেখে এখন উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। শরীরে অসুস্থতা থাকলেও মন সুস্থ থাকলে শরীরও সুস্থ থাকে। আর ওনার মন সুস্থ থাকতে ওনার নাতি নাতনির চেহারা যথেষ্ট। এখন উনি ফুরফুরে হয়ে গেছেন। এতক্ষণ দিহান ওনার কাছেই ছিল। একটু আগে মাথা ব্যথা করছে বলে রুমে চলে গেল। শান্তি চৌধুরীর কাছে মনে হলো দিহান কিছু লুকাচ্ছে, তবে আপাতত বিষয়টি দমিয়ে নিচ্ছেন তিনি, পরে সময় করে জেনে নেবেন। আম্মা, আপনি জিহানের জন্য যে মেয়েটা দেখেছিলেন ওটা আমার পছন্দ হয়নি। হঠাৎ দিলারা চৌধুরীর কথা শুনে চোখ খুলে তাকালেন শান্তি চৌধুরী। তারপর বললেন, বৌমা, বিয়ে তো তোমার পছন্দে হবে না, বিয়ে হবে আমার নাতির পছন্দে। সে যাকে পছন্দ করবে তাকেই তার বউ বানিয়ে আনবো। আমাদের অত একটা পছন্দ আছে আম্মা। তোমাদের পছন্দ দিয়ে কি হবে বৌমা, সংসার তো জিহান করবে। আচ্ছা বাদ দাও, ছোট বৌমা বলে গেল তুমি নাকি কি নিয়ে তার সাথে ঝগড়া করেছো। সুমনা তো ওখানে ছিল আম্মা, আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন আমি তাকে খারাপ কিছু বলেছিলাম কিনা। আমি শুধু বলছি প্রতিদিন ভাত এত নরম হয় কেন। এই কথাটা নিয়ে ও আমাকে বলে আমি যখন রাঁধতে পারি না নিজে রান্না করে খাও। ছেলের বউয়ের কথায় শান্তি চৌধুরী বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দিন শেষে তো ঘুরে ফিরে একই সাথে থাকতে হয় বৌমা। তাহলে এসব খুঁটিনাটি বিষয় নিয়ে তর্ক করে কি লাভ। তুমি ঘরের বড় বউ, তুমি না বুঝলে কে বুঝবে। আমি যদি তোমাদের ঝগড়ার মাঝখানে কথা বলি তোমার মনে হবে আমি ছোট বউয়ের পক্ষ নিচ্ছি, ছোট বউয়ের মনে হবে আমি তোমার পক্ষ নিচ্ছি। তাই তোমাদের বুঝতে হবে বৌমা, দুদিন পরে ঘরের বউ আসবে। এসব ঝগড়া দেখলে তো ঝগড়াই শিখবে। নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। দিলারা চৌধুরী ক্ষীণস্বরে বললেন, জি আম্মা। এবার যাও, দিশা আর ইসিকে আসতে বইলো। জি আচ্ছা। প্রায় 3 ঘন্টা ধরে একটা রেস্টুরেন্টে বসে নীলের জন্য অপেক্ষা করছে শামু। আজ তার বার্থডে, অথচ তার সো কল্ড বিএফ তাকে উইশ করা তো দূর, একটা ফোন দিয়েও কেমন আছোটাও জিজ্ঞেস করেনি। এখন আবার হঠাৎ করে তাকে ফোন দিয়ে বলছে তার সাথে জরুরি কথা আছে, সেজন্য দেখা করবে। সেই কখন থেকে সে অপেক্ষা করে যাচ্ছে, কিন্তু নীলের কোনো পাত্তাই নেই। রেস্টুরেন্টও আজ কেমন জনমানব শূন্য। দেয়ালের চারদিক কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো। শামুর মনে পড়ে গেল কিছুদিন আগে এইখানে একটা মেয়ের বার্থডে সেলিব্রেশন করেছিল মেয়েটার বিএফ। তখন শামু নীলকে বলেছিল আমার কিন্তু বার্থডে আসছে। শামুর এখন কান্না পাচ্ছে। নীল এরকম কিছু করে না, মেসেজ দিয়ে তো উইশ করতে পারত। বসতে বসতে বিরক্ত হয়ে উঠে হাঁটা ধরছিল শামু। এরই সাথে গিটারের শব্দে থেমে যায় সে। এই সুর তার অচেনা নয়, খুব চেনা সুর এটা। সুর অনুসরণ করে পা আগায় শামু। যেতে যেতে উপরের দিকে গেল সে। ছাদে এসে থম মেরে গেল শামু। চারিদিকে কত শত রঙের ফুলে সাজানো। ডানের কর্নারে একটা ছোটখাটো স্টেজ সাজানো হয়েছে, খুব সুন্দর করে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে শামু। খুশিতে শামু কেঁদে দিল। দুহাতে মুখ ঢেকে ধীর পায়ে এগিয়ে গেল সে। টেবিলের ওপর একটা কেক, সেটাতে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে গুড্ডি। গুড্ডি লেখা দেখে শামুর রাগে ফুঁসতে ফুঁসতে চলে যেতে লাগলো। নীল দৌড়ে গিয়ে আটকায়। শামু বলে, আমি তো গুড্ডি, আমার সাথে সম্পর্ক রেখে লাভ কি, ব্রেকআপ। জানু মনু সোনা টুনা, রাগ করো না, রাগ করো না। এটা তো আমি লিখিনি, এটা শ্রাবণ লিখেছে। শ্রাবণকে তুমি পেলা কই? মিথ্যা বলতে হবে না, আমি বুঝে গেছি, পথ ছাড়ো। দেখো আমি কত কষ্ট করে এগুলো করেছি সোনা, আর তুমি জানো আজ গুনে গুনে আমার 5,000 টাকা খরচ হয়েছে।
তুমি আমাকে টাকার হিসাব দিচ্ছ? আরে না না, ছি ছি, বুঝোই তো আমি বেকার ছেলে, টাকা পাবো কই বলো? তাও এটা দিহানদের রেস্টুরেন্ট হওয়ায় টাকা লাগেনি, নয়তো কত টাকা যে লাগতো। ঘুরে ফিরে সেই টাকার হিসাব। সরি সরি সরি, আর করব না। কথা বলতে বলতে নীল শামুর হাত ধরে ফেলে। তাকালো শামু রেগে তাকালো। নীল চট করে হাত সরিয়ে নেয়। তাদের সম্পর্ক হচ্ছে অন্য সব সম্পর্ক থেকে আলাদা। এসব ছোঁয়া ধরা শামু পছন্দ করে না। নীলও একই ধাঁচের। নীল হাত ছাড়লে শামু এসে কেক কাটে। কেকের প্রথম বাইট নীলকে দেয়। নীল খেয়ে শামুকে খাওয়াতে যাবে, তখন দৌড়ে ছাদে আসে শ্রাবণ। শ্রাবণ হচ্ছে নীলের ফুফাতো ভাই। এখানের এত কিছুতে নীলকে শ্রাবণ সাহায্য করেছে। হাঁপাতে হাঁপাতে শ্রাবণ বলল, আমাকে ফেলেই কেক কেটে দিলা? নীল জিভে কামড় কাটে। শামু অবশিষ্ট কেক শ্রাবণের মুখে ঢুকে দিয়ে বলে, নাও এবার দোয়া করো আল্লাহ যেন আমায় আরো সুন্দরী বানিয়ে দেয়। শামুর কথায় নীল আর শ্রাবণ ছাদ কাঁপিয়ে হেসে ওঠে। কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকাল, চারদিকে শীতল বাতাস বইছে। কাঁচা রাস্তায় খালি পায়ে হেঁটে যাচ্ছে সাদা শাড়ি পরিহিতা অরিন। গায়ে কোনো শাল বা সোয়েটার নেই। শাড়ির আঁচলটা গায়ে পেঁচিয়ে হাত কাঁচুমাচু করে রাখছে। শীতল বাতাসের ছোঁয়ায় কাঁপছে সে, আর মনে মনে বকে যাচ্ছে তাদের পাশের ঘরের বৃদ্ধা মহিলাকে। অসুস্থ হলেই খাটে শুয়ে শুয়ে অরিন, ডাক্তার ডেকে নিয়ে আয় বইন, অরিন অসুখ নিয়ে আয় বইন বলে ঘ্যান ঘ্যান করেন। যা শুনে অরিন হাত পা গুটিয়ে থাকতে পারে না। মহিলাটার নাম আমিরুন নেসা। আপন বলতে কেউ নেই ওনার। এক ছেলে ছিল, ডাক্তার বাড়িতে কাজ করত। কিছুদিন আগে মারা গেছেন। মারা গেছেন নাকি মারা হয়েছে সেটা অবশ্য কেউ জানে না। দুদিন নিখোঁজ থাকার পরে একদিন সকালে ওনার বাড়ির পাশে ওনার মৃতদেহ পাওয়া গিয়েছিল। পুলিশ এসেছিল, তদন্ত করে কোনো তথ্য না পেয়ে বিষয়টা ছেড়ে দেয়। ছেড়ে নাকি কেউ টাকা দিয়ে চাপা দিয়েছে কে জানে। আজ আমিরুন নেসা খুব অসুস্থ। রাতে হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গেছে। গা ঝাঁকিয়ে জ্বর এসেছে। ওনার জন্যই সকালবেলা ডাক্তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে সে। প্রতিবারই ওনার জন্য অরিনকে এভাবে ছুটতে হয়। আমিরুনের সৎ অরিনের সৎ মা জহুরা বেগম এ নিয়ে তাকে অনেকবার বকাঝকা করেছেন, কিন্তু অরিন এসবে কোনো কান দেয় না। ওনার অভ্যাসই এমন। অরিনকে আদর করেন ঠিকই, কিন্তু অরিনকে কারোর সাথে মিশতে দেন না। কেন দেন না সেটা জানা নেই তার। অরিনের মাঝে মাঝে খুব গর্ব হয় তার সৎ মাকে নিয়ে, আবার মাঝে মাঝে ওনার উপরে তার প্রচণ্ড রাগ হয়। উনি হচ্ছেন অরিনের বাবার ফুফাতো বোন। তার মা মারা যাওয়ার পরে ওনাকে বিয়ে করেছিলেন। ছোটবেলা থেকেই অরিনকে ভালোবাসেন তিনি, কিন্তু অরিনের মামাদের খালাদের কাউকেই উনি দেখতে পারেন না। ওনারা এখানে আসলে তিনি ওনাদের কদর করেন না। কেন করেন না সেটা জানা নেই অরিনের, তবে তার মনটা খুব জানতে চায় এসব। অরিনের বাবা মারা গেছেন 1 বছর হলো। তার বাবা মারা যাওয়ার পরে তারা জানতে পারে তার বাবার নামে কোনো সম্পত্তি নেই, সব নাকি অরিনের চাচার নামে আছে। সেই থেকে আজ 1 বছর হলো তার চাচি অরিনদের কাজের লোকদের চোখে দেখেন। মাঝে মাঝে অরিনকে মারতেও চান, কিন্তু অরিনের সৎ মায়ের জন্য পারেন না। অরিনের উপর তার চাচির এত রাগেরও একটা কারণ আছে। কথাগুলো ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটায় মন দিল অরিন। ডাক্তার বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে অরিন। এই বাড়িকে ডাক্তার বাড়ি বলার হয় কারণ যখন মানুষের লেখাপড়ার হার খুব কম ছিল, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, চিকিৎসার জন্য দূর দূরান্তে যেতে হতো, তখন এই বাড়ির মালিক ছিলেন ডাক্তার। বিনামূল্যে গ্রামের মানুষের চিকিৎসা করতেন। শহরে লেখাপড়া করে ওনার ছেলেও ডাক্তার হয়। এখন ওনার
নাতি মেডিকেল কলেজে পড়ছে। গ্রামের মানুষদের টুকটাক চিকিৎসা সে করে, তবে কারো থেকে টাকা নেয় না। এসব থেকেই তাদের বাড়িটা উপাধি পেয়েছে ডাক্তার বাড়ি। বাড়ির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ অরিনের পা পিছলে যায়। গাছের একটা ডাল ধরে আটকায় নিজেকে। ঘাসের উপর পা ঘষে পায়ে লেগে যাওয়া কাদা ছাড়াতে ছাড়াতে গ্রামের চেয়ারম্যান মেম্বারকে বকতে লাগে। এইটুকু রাস্তা কাঁচা, একটা পাকা করে রাখলে কি সমস্যা হয়? এটা পাকা করে রাখলে কি সমস্যা হয়? এই গ্রামটার নাম তমালপুর। অরিন এই গ্রামেরই মেয়ে। নিজের গ্রাম নিয়ে খুব একটা গর্ব হয় না তার। হাঁটতে হাঁটতে ডাক্তার বাড়ি এসে গেল অরিন। দোতলার একটা বাড়ি। বাড়ির চারদিকে ফুল ফল কত রকমের গাছ। উঠোনটাও অনেক বড়। গেট খুলে ভেতরে ঢুকে দেখলো বাড়ির বড় বউ উঠোনে চেয়ারে বসে বসে বই পড়ছেন। ছোট একটা টেবিলে 4টে চেয়ার, টেবিলের উপর চায়ের কাপ রাখা। এই বাড়ির গেটের ভেতরে ঢুকলে অরিনের মনে হয় সে শহরে আছে, কোনো বড়সড় প্রাসাদের ভিতর আছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে মহিলাটার সামনে দাঁড়িয়ে সালাম দিল। শায়লা বেগম বই থেকে মুখ তুলে তাকালেন। অরিনকে দেখে আবার বইয়ের দিকে তাকিয়ে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বললেন, কোন দরকারে এসেছো? অরিন মনে মনে হাসল। মানুষ একটু বড়লোক হলেই গরিবদের মানুষ বলে মনে করে না। সালামের উত্তরটাও তিনি দেননি। আর গরিবরা তো ধনীদের কাছে দরকার ছাড়া আসবে না। ধনীদের বাড়িতে ঘুরতে আসার কপাল নাই তাদের। শায়লা বেগম আবার বললেন, কি ব্যাপার, কিছু বলছো না যে? চাচি শাওন ভাইয়া বাড়িতে আছেন? কেন? দাদি অসুস্থ, মানে সালাউদ্দিন চাচার মা। তুমি দাঁড়াও, আমি পাঠিয়ে দিচ্ছি বলেই হাতে বই আর চায়ের কাপটা নিয়ে চলে গেলেন তিনি। অরিন দাঁড়িয়ে থাকলো। বড়ই গাছে ছোট ছোট বড়ই ধরেছে, যতটা পাতা ততটাই বড়ই। চারদিকে শুধু ফল আর ফলের গাছ। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে গাছ দেখে যাচ্ছিল অরিন। তখন শাওন বেরিয়ে আসলো সদর দরজা থেকে। সাথে একটা ছেলে, লম্বা ফর্সা, নিয়ে বেশ সুন্দর দেখতে, গলায় ঝুলানো একটা ক্যামেরা। তবে দেখে মনে হচ্ছে ছেলেটা এই গ্রামের না। অরিনের কাছে খুব চেনা চেনা লাগছে ছেলেটাকে, কোথায় যেন দেখেছে। শাওন অরিনের পাশে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার অরিন, কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা? জি, দাদির আবার অসুস্থ হয়ে গেছেন, আপনি যদি আসতেন। কি হয়েছে? খুব জ্বর। আচ্ছা তুমি দাঁড়াও, আমি সব কিছু নিয়ে আসছি। শাওন চলে গেল ভিতরে। শাওনের পাশে থাকা ছেলেটা একবারও অরিনের দিকে তাকায়নি। সে তার ক্যামেরা নিয়েই ব্যস্ত। গাছে 2টা কাক বসেছে, এগুলার ছবি তোলার জন্য ছেলেটা হাঁটু গেড়ে বসলো। অরিনের হাসি পাচ্ছে ছেলেটার এমন কাণ্ডে। কাকের মতো বিরক্তিকর একটা পাখির ছবি তুলতে এত কষ্ট করছে। অরিন ছেলেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখিতে লাগলো। নীল রঙের একটা জ্যাকেট পরেছে, সাথে কালো রঙের জিন্স, হাতে কালো একটা ঘড়ি। জ্যাকেটের হাত একটু তুলে রাখছে বলে ঘড়িটা দেখা যাচ্ছে। ফর্সা হাতে ঘড়িটা আগলে আছে। সামনের 2-3 গুচ্ছ চুল ব্রাউন কালার, সরু নাক, মুখে খোঁচা খোঁচা দাড়ি। অরিন চোখ ফিরিয়ে নিল। এই ছেলেটাকে কোথায় দেখেছে সে মনে করতে পারছে না। কোনো কিছু মনে করতে চেষ্টা করে মনে করতে না পারলে মাথা ভন ভন করে। অরিনেরও তাই হচ্ছে। অরিন ছেলেটার দিকে আবার তাকালো। ছেলেটা এবার অরিনের দিকে ঘুরে আছে, যার কারণে খুব ভালোভাবে দেখা যাচ্ছে তাকে। একটু তাকিয়ে থাকতেই অরিনের চোখ বড় বড় হয়ে যায়। এটা তো সেই ছেলে যার সাথে 1 মাস আগে তার বিয়ে হয়েছিল। অরিনের মাথা ঘুরে উঠল। এই ছেলে এখানে কি করছে, তাও ডাক্তার বাড়িতে? অরিন শুকনো একটা ঢোক গিলল। ততক্ষণে শাওন চলে আসলো। শাওন এসে বলল, সরি একটু দেরি হয়ে গেছে, চলো। শাওনের কথায় চমকে ওঠে অরিন, একটু অপ্রস্তুত হয়ে যায় সে। শাওন দিহানকে ডাক দিয়ে বলল, কি রে দিহান,
যাবি আমার সাথে? দিহান ক্যামেরার দিকেই তাকিয়ে জবাব দিল, তুই কই যাবি? এই তো ওর সাথে ওদের বাড়িতে। দিহান এবার চোখ তুলে অরিনের দিকে তাকালো, এক পলক দেখে চোখ নামিয়ে সাথে সাথে আবার তাকালো। মুখের ভঙ্গিটা এমন যেন সে বড়সড় শক খেয়েছে। এভাবে তাকানোতে অরিনের একটু অস্বস্তি লাগছে। শাওন দিহানকে কিঞ্চিত ধমকের গলায় বলল, ওই দিহান। দিহান চোখ নামিয়ে নেয়, তাকে বিচলিত লাগছে। শাওন বলল, যাবি না নাকি? তুই যা, আমার ইচ্ছে করছে না, আমি পরে তোকে নিয়ে গ্রাম ঘুরবো। তাহলে চলে আয়, আসার সময় ঘুরে আসবো। ঠিক আছে চল। শাওন দিহান অরিনের সাথে চলল। অরিন আগে আগে হেঁটে যাচ্ছে। দিহান অরিনের যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে। তার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এই মেয়েটার সাথে তো তার বিয়ে হয়েছিল, এই জায়গায় এই মেয়ে কি করে? এটা কি তার স্বামীর বাড়ি নাকি বাপের বাড়ি? আর সাদা শাড়ি কেন? দিহানের আবার নিজের উপর রাগ হলো। বারবার এই সাদা কাপড় নিয়ে প্রশ্ন কেন আসে তার মাথায়? মনটা খারাপ হয়ে এলো তার। নিজেকে স্বাভাবিক করতে ছবি তোলায় মন দিল। চারদিক দেখছে আর ছবি তুলে যাচ্ছে। রাস্তার ছবি তুলতে গিয়ে দিহানের ক্যামেরায় অরিনের পা ওঠে। শিশিরে ভিজে যাওয়া পাটা অসম্ভব সুন্দর লাগছে। এই ঠান্ডার মাঝে জুতা পায়ে নেই দেখে দিহান বলে ওঠে, হেই হোয়াইট শাড়ি, আপনার পায়ে জুতা নাই কেন? অরিন থেমে গেল। কিছুটা অস্বস্তি নিয়ে দিহানের দিকে তাকিয়ে আবার হাঁটা ধরল। কিছুই বলল না। শাওন দিহানকে ইশারায় ধমক দিল। দিহান বলে ওঠে, ধমক দিচ্ছিস কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম জুতা নাই কেন? আসার সময় ছিঁড়ে গেছে। কথাটা বলে অরিন হাঁটার গতি বাড়িয়ে হাঁটতে লাগলো। দিহান কিছু বলল না। কয়েকটা পাতিহাঁস প্যাক প্যাক করে হেঁটে যাচ্ছে। দিহান ছবি তুলতে লাগলো। ছবি তোলার কারণে একটু পেছনে পড়ে যায়। শাওন আর অরিন আগে এসে ওঠে অরিনদের বাড়িতে। ওরা বাড়িতে ঢুকে গেছে দেখে দিহানও দৌড়ে এসে ঢোকে। টিনের বেড়া দেওয়া চারপাশটা, টিনের একটা গেট। ভেতরে এসে দেখলো মাত্র ৬-৭টা টিন সেটের ঘর, দু এক হাত পর পর একটা ঘর। এরকম বাড়ি দিহান এই প্রথমবার দেখছে, আর কখনো দেখেনি। ছোটবেলায় দেখলেও মনে নেই। শাওন একটা ঘরে ঢুকলো, দিহান গিয়ে ঢুকলো না। এভাবে হুট করে মানুষের বাড়িতে এসে কারো ঘরে ঢুকে যাওয়া নিতান্তই অভদ্র কাজ। একটা মেয়ে একটা ঘর থেকে বের হয়েছিল, দিহানকে দেখে আবার ভেতরে ঢুকে যায়। দিহানের মনে হলো এভাবে গেটের ভেতরে আসা তার উচিত হয়নি। সে চলে যেতে পা বাড়িয়ে আবার থেমে যায়। তার চোখ সাদা শাড়ি পরিহিতা মেয়েকে খুঁজছে। আজ থেকে ১ মাস আগের সেই কালো রাতে যে মেয়েটার জীবনে ঝড় তুলেছিল সে। যন্ত্রণার ঝড়। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসলো। তার অস্বস্তি লাগছে এভাবে অভদ্রদের মতো দাঁড়িয়ে থাকতে, কিন্তু বারবার ইচ্ছে করছে এই মেয়েটার বিষয়ে জানতে। আচ্ছা, মেয়েটা কি খুব গরিব? প্রশ্নটা মাথায় আসতেই দিহানের মনে অস্থিরতা কাজ করলো। বৃদ্ধ মহিলাকে দেখে ওষুধপত্র দিয়ে বেরিয়ে আসে শাওন। অরিন শাওনের পিছু পিছু বেরিয়ে আসে। শাওন অরিনকে বলল, রাস্তার বিষয়টা নিয়ে কিছু মনে করো না অরিন, ও এমনই, কখন কাকে কি বলতে হয় বোঝে না। বুঝোই তো, শহরের ছেলে, তাও দেশের বাইরে ছিল এতদিন। মাঝে মাঝে দেশে আসলেও শহরেই থেকে গেছে, কখনো গ্রামে আসেনি। আমার মেজো মামার ছেলে, তোমার মনে আছে দিশা শিলুপার কথা? ওই যে তুমি একবার গিয়েছিলে আমাদের বাড়ি, তোমার মা অসুস্থ ছিল, তখন উঠোনে অনেকগুলা ছেলে মেয়ে ব্যাডমিন্টন খেলছিল, আর একজন পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল। দিশা, ওটা তো ওরই বোন। আর জিহান ভাই, মিহানকে তো চেনোই। ওরা আগে খুব আসতো, দিহানও ছোটবেলায় আসতো এখানে, বড় হয়ে আর আসেনি, তাই হয়তো চেনো না। অরিন শুধু ছোট করে ওহ বলল।
শাওন অরিনের দিকে তাকিয়ে আছে। অরিন একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। শাওনের এভাবে তাকানো মাঝে মাঝে তাকে খুব ভাবায়। নিজেকে সামলে শাওনকে বলল, মিহান ভাইয়া কি এখন আসেন না? 4 মাস হবে স্টাডির জন্য দেশের বাইরে চলে গেছে। ও আচ্ছা, তাহলে আজ যাই। দাদির খেয়াল রেখো। জি। শাওন চলে গেল। গেটের কাছে গিয়ে আবার পিছন ফিরে তাকালো। প্রতিবার যাওয়ার সময় গেটের কাছে গিয়ে তাকাবে, এটা তার অভ্যাস নাকি অন্য কিছু বোঝে না অরিন। শাওন তাকিয়ে আছে কিনা দেখতে অরিন তাকালো। সত্যি সত্যি সে তাকিয়ে আছে। অরিনের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে চলে গেল। অরিনের চাচি সেলিনা বেগম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফোঁসফোঁস করছিলেন। শাওন চলে যেতেই বড় বড় পা ফেলে এসে অরিনের চুলের মুঠি ধরলেন। আকস্মিক ঘটনায় অরিনের কলিজা দ্রুত লাফাতে লাগে। আর্তনাদে আহ বলে উঠে সে। সেলিনা বেগম দাঁতে দাঁত চেপে অরিনকে বললেন, নষ্টা মেয়ে, আমার বাড়িতে কোনো ছেলে নিয়ে আসতে নিষেধ করেছি না? 2 দিন পর পর এই ছেলেকে নিয়ে এসে আমার বাড়িতে ঢুকিস কেন? তোকে থাকতে দিয়েছি বলে তোর নাগরদের নিয়ে এসে আমার বাড়ি ঢুকাবি? অরিন নিজেকে ছাড়াতে ছটফট করছে। পাশের ঘর থেকে জোহরা বেগম দৌড়ে এসে সেলিনার থেকে অরিনকে ছাড়ান। সেলিনা আবার এসে অরিনের চুলের মুঠি ধরতে যাবেন, তখন জোহরা আটকে বলেন, আপা মাইরেন না, আপা দয়া করে মাইরেন না, আর সর এখান থেকে, দরদ দেখাতে আসবি না। আমি দরদ দেখাইতেছি না আপা, আপনি ঘরে যান, ও আর অমন করব না, আমি বুঝাইয়া কমুনে। সেলিনা বেগম রাগে বিড়বিড় করে অরিনকে বকতে বকতে চলে গেলেন নিজের ঘরে। অরিন চোখের পানি মুছতে মুছতে নিজের ঘরে পা বাড়ালো। জোহরা বেগমও গেলেন অরিনের পিছু পিছু। অরিন খাটে বসে কান্না করছে। জোহরা বললেন, এর লাইগাই কই কারো উপকার করণের দরকার নাই। এই বুড়ি তো আমাগো কেউ না, তাহলে এই বুড়ির লাইগা মরবি কেন? আমরা তাগো বাড়িতে থাকবার পারতেছি, এইটাই অনেক। কথাটা বলতে বলতে জোহরা বেগম ঘর থেকে বেরিয়ে যান। ওনার রাগ হচ্ছে অরিনের উপর। নিজে এত অসহায়, তাহলে অন্যের জন্য ছুটে ছুটে কেন মরবে? নিজের ঘরে গিয়ে সেলাই মেশিনে সেলাই করতে বসলেন তিনি। হাতে টাকা নাই, ঘরে চাল নাই। কয়েকদিন ধরে অরিনের প্রাইভেটেরও ছাত্রছাত্রী নাই। শীত নেমে এসেছে। অরিনের একটা সোয়েটার নাই। ভালো একটা সোয়েটার ছিল, গত বছর একটা ভিক্ষুককে দিয়ে দিছে। নিজের নাই, তার মধ্যে আবার দান করতে যায়। শীত পড়েছে থেকে গায়ে ওড়না পেঁচিয়ে থাকে। একটা মাত্র শাল, যেটা জোহরা বেগমের গা থেকে খুলতেই দেয় না। আজ সকালে ঘুম থেকে উঠে অরিনের জুতাটাও ছিঁড়ে গেছে। একটা সোয়েটার আর একটা জুতা কিনতেও কিছু টাকার দরকার। কেউ যদি দেয় তাহলে সেটাও অরিন নেবে না। বুক চিরে আসা দীর্ঘশ্বাস ছেড়ে কাজে মন দিলেন তিনি। দিহান শাওন একটা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। পুকুরে মাছ চাষ করা হয়েছে। একটু পর পর মাছ লাফ দিয়ে উঠে। দৃশ্যটা মনোমুগ্ধকর, কিন্তু দিহানের ভালো লাগছে না। তার কেন জানি অরিনের বিষয়ে জানতে খুব ইচ্ছে হচ্ছে। বারবার অরিনকে নিয়ে প্রশ্নগুলো তার মাথায় জেঁকে বসছে। শাওনকে কিভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। যদি শাওন অন্য কিছু ভাবে, তাহলে নিজের সব দ্বিধাবোধ পেছনে ছুড়ে শাওনকে প্রশ্ন ছুড়ল দিহান, আচ্ছা শাওন, ওই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? ওই যে রাস্তায় একটা মেয়েকে ওটা বললাম বলে বকলি, ওর নাম অরিন। আচ্ছা, মেয়েটা বিবাহিতা? শাওন কপাল কুঁচকে তাকালো দিহানের দিকে। তারপর দিহানের পিঠে চাপড় দিয়ে পড়ল, কি ব্যাপার বলতো? ইয়ার এত নেগেটিভ নিচ্ছিস কেন? আমি তো শাড়ি পরা দেখে জানতে চাইলাম। আর কেন জানি মনে হচ্ছে মেয়েটার মনে অনেক কষ্ট আছে। শাওন একটা লম্বা দম ছেড়ে বলল, জানিস দিহান, মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে সেটা ওর জীবন না দেখে বলতে পারতাম না। ছোট বেলায় ওর মা মারা যান, তারপর ওর বাবা বিয়ে করেন ওনার ফুফুতো বোনকে। ওর সৎ মায়ের কোনো সন্তান হয়নি। আর অরিনকেও অনেক ভালোবাসেন তিনি।
ওর এসএসসি দেওয়ার পরে আমাদের গ্রামে একটা মেলা হয়। সেই মেলাতে আমাদের পাশের গ্রামের একটা ছেলে অরিনকে দেখে পছন্দ করে। ছেলেটা বিদেশ থেকে এসেছিল। পরিবারও ভালো। চাচাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় বিয়ে দিতে রাজি হয়ে যান। বিয়ের যত টাকা খরচে লাগে সবকিছু ছেলে করে। চাচাদের টাকা খরচ করতে হয়নি। বিয়ের পরে ওর লেখাপড়া করাবে বলেও কথা দেয় ছেলে। ছেলেটা খুব ধুমধাম করে বিয়েটাও করে। বিয়ের দিন রাত 8টা থেকে ছেলেটার কোনো খোঁজ পাওয়া যায় না। ঘরের লোকজন বলে কে নাকি কল করে ডেকেছিল, সে আসছি বলে চলে যায়। খুঁজতে খুঁজতে রাত 3টায় আমাদের গ্রামের লাশ পাওয়া যায়। কেউ তাকে খুব নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছিল। নাকফুল খুলে নিতে হয় বাসর ঘরে বধূ বেশে স্বামীর অপেক্ষায় বসে থাকা অরিনের। তারপর অরিনকে নিয়ে আসেন চাচা। অরিনের জন্য চিন্তা করতে করতে একসময় চাচাও মারা যান। অরিন আরও অসহায় হয়ে পড়ে। ওর চাচি ওদের ঠকিয়ে সব সম্পত্তি নিয়ে নেন। 1 বছর চলে যায়, অরিন লেখাপড়া করেনি। হয়তো নিজেকে সামলাতে তার 1 বছর লেগেছিল। তারপর হঠাৎ আবার লেখাপড়া স্টার্ট করে। আমাদের গ্রামের চেয়ারম্যান অরিনের লেখাপড়ার দায়িত্ব নিতে চান, এমনকি আমি নিজেও বলেছি একবার, কিন্তু অরিন কারো কাছ থেকে সাহায্য নিতে অনিচ্ছুক। চাচি টেইলারি করে, অরিন গ্রামের বাচ্চাদের পড়ায়। এসবে কিছু টাকা পায়, সেই টাকা দিয়েই ওর লেখাপড়া আর সংসার চলে। বাসর ঘরে স্বামীর অপেক্ষায় বসে থাকা মেয়েটি যখন জানতে পারে তার স্বামী মারা গেছে, তখন মেয়েটার কতটা কষ্ট হবে, কিভাবে সামলাবে নিজেকে, তাও মাত্র 16 বছর বয়সে। ভাবতেই দিহানের বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। অরিনের জীবনে এত কষ্ট কেন? আর কে সে যে অরিনের স্বামীকে মেরে দিল? লাশ যেহেতু তমালপুরে পাওয়া গেছে, সেহেতু খুন তমালপুরেরই কেউ করেছে। কে করতে পারে এমন খুন? অরিনের কোনো বিএফ ছিল কি? প্রশ্নটা মগজ নাড়িয়ে তুলতেই দিহান শাওনকে প্রশ্ন ছুড়ে, আচ্ছা শাওন, মেয়েটার স্বামীকে এভাবে কে মেরে দিল? কেউ কি কাউকে সন্দেহ করেনি? সন্দেহের চোখে ছিল আমাদের গ্রামের আলাউদ্দিন চাচা। উনি আমাদের বাড়িতে কাজ করতেন। আজ যে বৃদ্ধা মহিলাকে দেখে আসলাম ওনার ছেলে, কিন্তু ওনাকেও কেউ মেরে দিয়েছে। অরিনের কারো সাথে সম্পর্ক ছিল? আমি যতদূর জানি ওর কারো সাথে কোনো সম্পর্ক ছিল না। আমার কেন জানি মনে হচ্ছে এই সব কিছু যে করেছে সে অরিনকে চায়, আর সেজন্য সে তার স্বামীকে মেরে দিয়েছে। আচ্ছা বাদ দে, চল বাড়ি যাই, আম্মু অপেক্ষা করছে হয়তো। চল। দিহান আর শাওন পা বাড়ালো বাড়ির দিকে। সারা রাস্তা আর কারো মুখে কোনো রা ছিল না। চুপচাপ হেঁটে এসেছে দুজন। বাড়ির গেটে এসে ঢুকতেই নীল সারপ্রাইজ বলে চেঁচিয়ে উঠল। দিহান আর শাওন হাঁ হয়ে তাকিয়ে থাকে। শাওন ঢাকা ছিল 2 দিন। আসার সময় তার মামাতো ভাই বোন ইসি, দিশা, লুপা, দিহান, রুহান, দিয়া আর তার নানুমণিকে সাথে করে নিয়ে এসেছে। নীলকেও ফোন করে আসতে বলেছে। নীল আসবে না বলেছিল, তার নাকি কাজ আছে। নীল হচ্ছে তার খালাতো ভাই। তার মা আর তার খালা হচ্ছেন 3 ভাইয়ের আদুরে 2 বোন। এভাবে হঠাৎ নীলের আগমন বড়সড় সারপ্রাইজ ছাড়া কিছুই না। শাওন আর দিহানের সামনে এসে নীল দুহাতে দুজনের মাথায় চাপড় দিয়ে বলল, কিরে, মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে। দিহান নীলের পেটে হালকা ঘুষি দিয়ে বলল, শালা, তুই না বললি আসবি না? শান্তি চৌধুরী উঠোনে বসে আছেন। নীল শান্তি চৌধুরীকে ডাক দিয়ে বলল, নানুমণি, শুনেছ? তোমার আদরের নাতি আমাকে শালা ডাকে। শাওন আর দিহান হেসে উঠল। সৌজন্যমূলক কথা বলতে বলতে ভেতরে এসে ঢুকল তারা। শান্তি চৌধুরী নাতিদের কাণ্ড দেখে হাসলেন। সব বয়সী
সমবয়সী বলে একজন আরেকজনকে নাম ধরে ডাকে, এমনভাবে চলে যেন তারা কাজিন নয়, বেস্ট ফ্রেন্ড। ভেতরে গিয়ে যে যার মতো ফ্রেশ হয়ে খেতে টেবিলে আসলো। 2টা বেজে গেছে। দিহানের পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সবাই একসাথে খেতে বসলো। শাওন, দিহান, নীল, রোহান একপাশে বসেছে। ইসি, দিশা, লুপা, দিয়া, সাঞ্জু, শাওনের বোন একপাশে বসেছে। শান্তি চৌধুরী, শায়লা বেগম পাশের চেয়ারে সোজাসুজি বসলেন। প্রথম লোকমা মুখে নিতে গিয়েই দিহানের মনে পড়ে গেল অরিনের কথা। মুখে ভাত না দিয়ে আবার প্লেটে রেখে দিল। তার ভেতরে অস্থিরতা শুরু হয়ে গেছে। কেন জানি খুব ইচ্ছে করছে অরিনকে এখান থেকে নিয়ে আসতে, কিন্তু কেন তার এরকম মনে হচ্ছে? সে কি দয়া করছে নাকি অন্য কিছু? শায়লা বেগমের ডাকে চমকে ওঠে সে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাওয়া শুরু করলো। ভাত যেন গলা দিয়ে নামছে না তার। ভেতরে তোলপাড় চলছে। অরিনের বিষয়ে এসব কথাগুলো না শুনলেই হয়তো ভালো হতো। দিশা চিকেন তেমন একটা খেতে পারে না, এগুলা তার ভালো লাগে না। মাছের বাটিটা একটু দূরে। নীল আর লোপার সোজাসুজি। কারোর নাম না নিয়েই সে বলল, দেখি মাছের বাটিটা দাও তো। নীল, লুপা একসাথে বাটিতে ধরল। একজনের হাতের সাথে আরেকজনের হাতের স্পর্শ লাগে। লুপা চট করে হাত সরিয়ে নেয়। নীল বাটিটা দিশার সামনে দিয়ে উঠে চলে যায়। শায়লা বেগম পিছন থেকে ডেকে বলেন, আরে নীল, এইটুকু খেয়ে উঠে গেলি কেন? আমার পেট ভরে গেছে খালা। নীলের কণ্ঠ অন্যরকম শোনালো। দিহান, শাওন, শান্তি চৌধুরী পেছন থেকে ডাকলেন। নীল না থেমেই চলে গেল উপরে। সবার খাওয়া শেষ হলে একে একে সবাই চলে যায়। শুধু বসে থাকে লোপা। চোখ দিয়ে তার মুক্তোদানা ঝরে পড়ে। হাতের উল্টো পিঠে চোখ মোছে। প্লেট নিয়ে কিচেনের দিকে যায়। খিদে নিয়ে খেতে বসলেও খাওয়া হয়নি তার। একতলার একটা পাকা বাড়িতে এসে বসে আছে অরিন। তার মা তাকে পাঠিয়েছেন। এই বাড়িটা করিম মিয়া নামে একজন ভদ্রলোকের। করিম মিয়ার বউ সালেহা খাতুনের কাছে 1000 টাকা পান জহুরা। অনেক আগে কয়েকটা জামা সেলাই করিয়েছেন। টাকা দিব দিব বলে এতদিনেও দেননি। আজকাল সেলাইয়ের কাজকর্ম তেমন একটা না হওয়ায় হাতে টাকাও আসে না। এখন হাতে একটা টাকাও নেই। ঘরে রান্না করার কিছুই নেই। দুপুরে আলু ভর্তা করেছিল। অরিন আলু তেমন একটা খেতে পারে না, তাই দুপুরে সে খেতে পারেনি। 2 লোকমা খেয়ে উঠে গিয়েছিল। তার কাছে আলুর থেকে ডাল ভালো। এখন তো আলুও নেই যে রাতে কিছু করবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নড়েচড়ে বসল অরিন। করিম মিয়া নাকি বাড়িতে নেই। সালেহা খাতুন অরিনকে বসতে বলে ঘরে গেছেন অনেকক্ষণ হলো। অরিনকে একবারও ঘরে যেতে বলেননি। বসতে বসতে এক সময় অরিনের কানে ধ্বনি এলো আসরের আজানের। এবার সে ওনাকে ডাক দিল, চাচি শুনছেন? উনি ঘর থেকে বের হলেন। অরিনকে বসা দেখে বললেন, আরে তুমি এখনো বইসা আছো? কইলাম না আজ তোমার চাচা বাড়িতে নাই? আপনি তো বললেন চাচি বসতে। বইতে তো এমনিই কইছি, টাকা দিমু তো কই নাই। কথাটা শুনে অরিন মেজাজ খারাপ হয়ে গেল। নিজের রাগ দমিয়ে নিল সে। কিছুই বলল না। আসছি বলে চলে আসলো বাড়ি থেকে। শুধু শুধু তার সময়টা নষ্ট হলো। এই সময়টা যদি মায়ের কাজে হাত লাগাতো তাহলে ওনার কাজ এগুতো, কিন্তু এসব কাজ করেই বা কি হবে? শুধু শুধু কষ্ট। সব মানুষ টাকা দিবে দিবে বলে বছর ঘুরিয়ে নেয়। অরিন বাড়িতে ঢুকে দেখল সেলিনা বেগম চালের ধান আলগা করছেন।
অরিনকে দেখে কপাল কুঁচকে তাকালেন। অরিন কিছু না বলে পাশ কেটে চলে গেল ভেতরে। ঘরে এসে জহুরাকে বলল, এসব লোকের কাজ করো কেন তুমি? যে টাকা দিবে না তার কাপড় দিবা না। টাহা কি দেয় নাই? হ্যাঁ দিয়েছে, টাকার বস্তা মাথায় তুলে দিয়েছে। আমি আগেই বলেছিলাম যাব না। রাগে কথাটা বলে বিছানায় বসে ফুঁসতে লাগলো অরিন। খুব রাগ হচ্ছে তার। এভাবে মানুষ কেন অবহেলা করে তাদের? তারা গরিব বলে? রাগে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। জহুরা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, রাইতের লাইগা কি করমু? কিছুই তো নাই। যা খুশি করো, আমাকে বলছো কেন? জহুরা কথা বাড়ালেন না। টাকার জন্য করিম মিয়ার বাড়ি অরিন যেতে চায়নি, তিনি জোর করে পাঠিয়েছিলেন। যাওয়ার সময় বলে দিয়েছিল, টাকা যদি দেয় না শুধু শুধু মানুষের বাড়ি গিয়ে লজ্জা পেতে পারবো না। জহুরা বলেছিলেন, দিব না কেন? তুই যা, টাহা দিবনে। এখন টাকা দেয়নি, রাগ তো করবেই। কিছুক্ষণ চুপ করে থেকে অরিনকে বললেন, কারো থেইকা টাকা ধার নিয়ে আহি। অরিন রাগী চোখে তাকালো। ধার জিনিসটা তার ভালো লাগে না। এটা হাত পাতার মতো বিষয়। মানুষের থেকে টাকা আনলে সময় মতো দিতে না পারলে মানুষ কত অপমান করে কথা বলে। এর থেকে কাজ করে খাওয়া ভালো। জহুরা বললেন, তাহলে দোকান থেকে বাকি কিছু নিয়ে আহি। তুমি বসো, আমি নিয়ে আসছি। তোরে যাইতে হইব না, আমি পারমু। অরিন আর কথা বলল না, বেরিয়ে গেল ঘর থেকে। উনি গেলে আলু নিয়ে আসবেন, যা অরিনের ভালো লাগবে না। সেলিনা বেগম এখনো উঠোনে বসে আছেন। অরিন যাওয়ার সময় উনি অগ্নি চোখে তাকালেন অরিনের দিকে। গ্রামের মাঝখানে রাস্তার পাশে দোকানে গেল সে। এই দোকানে সব কিছু পাওয়া যায়, বাকিতেও জিনিস দেয়। দোকানের পাশে এসে অরিন থেমে গেল। শাওন, দিহান আর একটা ছেলে বেঞ্চে বসে গল্প করছে। অরিন চলে যেতে ঘুরে যায়। তখনই শাওন বলে ওঠে, আরে অরিন! শাওনের কথায় নীল দিহান একসাথে তাকায়। দিহান নীল এক পলক দেখে চোখ সরিয়ে নেয়, আবার নিজেদের মধ্যে গল্প করতে লাগে। অরিন আর চোখে একবার দিহানের দিকে তাকালো। অস্বস্তি হচ্ছে তার। শাওন বলল, চলে যাচ্ছ কেন? ওরা আমার কাজিন, লজ্জার কিছু নাই। আসো, তোমার কি লাগবে নিয়ে যাও। অরিন অস্বস্তি নিয়ে ধীর পায়ে এগিয়ে আসলো। তার খুব লজ্জা লাগছে। হার্টের গতিও যেন বেড়ে চলছে। এমন হওয়ার কারণটা যে এই দিহান নামের মানুষটা, এটা তার খুব ভালো করে জানা। সকালেও তার এরকম হচ্ছিল যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এই মানুষটার আগে আগে। আর চোখে একবার দিহানের দিকে তাকালো। দিহানও আর চোখে তাকিয়েছিল। দুজনের চোখে চোখ পড়ে যেতেই চট করে যে যার চোখ সরিয়ে নিল। দোকানের সামনে এসে দোকানদারকে বলল, চাচা আধা কেজি আলু দেন তো। দোকানদার পাল্লায় আলু মাপতে লাগলো। শাওন এসে অরিনের পাশে দাঁড়ালো। দিহান নীল তার ভার্সিটি নিয়ে কথাবার্তা বলছে। অরিনের মনে হলো শাওন তার দিকে তাকিয়ে আছে। নিশ্চিত হতে তাকিয়ে দেখলো শাওন সত্যিই তার দিকে তাকিয়ে আছে। শুধু তাই নয়, মিটিমিটি হাসছেও। অরিনের অস্বস্তি এবার বেড়ে গেল। অরিনের কপাল কুঁচকে গেল। শাওন অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে গলা খাকারি দিয়ে বলল, তোমার কলেজের কি খবর অরিন? জি ভালো। কিছুদিন পরে মনে হয় তোমার এক্সাম শুরু হয়ে যাবে। জি। দোকানদার অরিনের হাতে আলু দিয়ে বলল, আর কিছু লাগবে? চাউল ডাউল। অরিনের মনে পড়ল সে ডালের উদ্দেশ্যে এসেছিল, কিন্তু এখন এটা ফিরিয়ে দেওয়াও লজ্জার বিষয়। ক্ষীণ স্বরে বলল, জি না চাচা, আর কিছু লাগবে না, টাকাটা পরে দিব। আচ্ছা। শাওন বলে ওঠে, আমি টাকা দিচ্ছি। না না ভাইয়া, এসব কি বলছেন? চাচা আপনি রাখবেন না, আমি কাল এসে দিয়ে দিব। আমি দিলে সমস্যা কি অরিন? সব সময় বাধা দাও কেন? আপনি কেন দেবেন? আমার টাকা আমিই দিব। অরিনের গলাটা ধারালো শোনালো। আর কিছু না বলেই চলে আসলো অরিন। মাঝে মাঝে শাওনের এমন বাড়াবাড়িতে খুব বিরক্ত হয় সে। বুঝে উঠতে পারে না শাওন কেন এমন করে।
দিহান নীলের সাথে কথা বলার ফাঁকে একবার অরিনের যাওয়ার দিকে তাকালো, এক পলক দেখে আবার চোখ সরিয়ে নিল। এতক্ষণ নীলের সাথে কথা বললেও তার কান খাড়া ছিল। অরিন টাকা দেয়নি, তার মানে তার হাতে একটা টাকাও নাই। বুকটা ভারী হয়ে এলো দিহানের। ইচ্ছে করছে অরিনের দিকে সাহায্যের হাত বাড়াতে, আবার মনে মনে ভাবছে একবার মেয়েটার জীবনে এক ঝড় ডেকে এনেছি, সেটার ও ক্ষমা পাবো কিনা কে জানে। এখন যদি সাহায্য করতে গেলে উল্টাপাল্টা কিছু ভেবে নেয়। দিহানের মনে হলো যা করতে হবে ভেবেচিন্তে করতে হবে, তবে কিছু তো একটা করতেই হবে। শাওন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অরিনের যাওয়ার দিকে চেয়েছিল। অরিন চোখের আড়াল হতেই এসে বেঞ্চে বসে লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল। এই নিঃশ্বাসের সাথে যেন অনেক কিছু লুকিয়ে আছে। নীল বলল, শাওন, এটাই কি সেই মেয়ে রে যার কথা বলছিলি? শাওন কিছু বলল না, সে কি একটা ভাবনাতে মগ্ন। দিহান বেশ আগ্রহ নিয়ে নীলকে জিজ্ঞেস করলো, কি বলছিল? নীল শাওনকে বলল, কি রে বলি? মসজিদ থেকে মাগরিবের আজানের সুমধুর স্বর ভেসে এলো। শাওন বলল, চল নামাজে যাই। চাচা যাবেন নামাজে? হ বাজান, দিহান বলল। আরে কথা এড়াচ্ছিস নাকি? নীল, বলিস না কেন, কি বলছিল? নীল ইশারায় দোকানদারকে দেখালো। দিহান বুঝতে পেরে চুপ হয়ে গেল। পরেও জানা যাবে বিষয়টা। সবাই মসজিদের পথে পা বাড়ালো। দিহানের কাছে ব্যাপারটা বেশ যেন ঘাপলা লাগছে। শাওন কি অরিনকে ভালোবাসে? বাসলে বাসুক, তাতে তার কি। নামাজের শেষে দিহানরা বাড়িতে এসে সবাই বসার রুমে বসলো। শান্তি চৌধুরী, দিশা, ইসি আগে থেকেই বসা ছিল। তারা টিভি দেখছিল। দিহানদের দেখে ইসি টিভি বন্ধ করে দিল। শায়লা বেগম 2 প্লেট চিকেন পাকোড়া নিয়ে গেলেন। কিচেন থেকে আরেক প্লেট পাকোড়া আনতে আনতে লুপার রুহান দিয়াকে ডাক দিলেন। লুপার নাম শুনে নীলের কপাল কুঁচকে এলো। বসা থেকে উঠে যেতে লাগলো। শাওন হাত ধরে টান দিয়ে আবার বসিয়ে বলল, এই কুত্তা, তুই তো পাকোড়া করতে বললি, তাহলে না খেয়ে যাচ্ছিস কই? আমার ভালো লাগছে না ইয়ার, তোরা খা। ভালো লাগছে নাকি চুপচাপ বসে খা। দিশা বলল, না না, বসবে কেন? তার শামুক হয়তো ফোন দিয়েছে। যা ভাই যা, তুই গিয়ে কথা বল। শায়লা বোকার মতো বললেন, শামুক কে রে? এটা আবার কেমন নাম? নীল রাগী লুকে দিশার দিকে তাকালো, তারপর কথা ঘুরাতে বলল, নানুমণি দেখেছো, তোমার নাতনি আমাকে তুই তুকারি করে, আমি কি তার বড় না? শায়লা চৌধুরী বললেন, হ্যাঁ সত্যি তো, তুই তুকারি করিস কেন দিশা? ইস, ওনাকে আমি আপনি আপনি করে বলবো? ও কি আপনি শব্দের যোগ্য নাকি? শামুক কোথাকার! খালামণি, তোমার ভাইজিকে চুপ করতে বলো, নয়তো ওকে আমি মেরে দিব। দিহান বলল, কেন রে? তোকে তুই তোকারি করছে বলে তুই ওকে মেরে দিবি? আমি যে গুনে গুনে তোর থেকে 3 মাসের বড়। কই, তুই তো আমাকে কখনো তুমি করে বলছিস কি নি? আর সব সময় তো দিহান দিহান বলে ডাকিস, কখনো দিহান ভাই বলেছিস? শাওন দিহানের মাথায় চাপড় দিয়ে বলে, তুই যে আমার 6 মাসের ছোট, তুই কখনো আমাকে শাওন ভাই বলেছিস? তুইও তো আমাকে নাম ধরে ডাকিস। এভাবে তর্কাতর্কি করতে করতে তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া হয়ে যায়। একজন আরেকজনের দিকে কুশন ছুঁড়ে মারে। শান্তি চৌধুরী ওদের ধমক দিলেন কি নিজেই হাসতে হাসতে শেষ। শান্তি চৌধুরী ওদের ধমক দিবেন কি, নিজেই হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছেন। শায়লা এসে বললেন, এই চুপচাপ খাও তো, আর মারামারি করবা তাহলে ঝাড়ু দিয়ে পেটাবো। সবাই ঝগড়া থামিয়ে খেতে শুরু করে। ততক্ষণে লুপা, দিয়া, রোহান নিচে নেমে আসলো, সাথে শাওনের বোন সঞ্জুও। ইসি
পাকোড়া খেতে খেতে বলল, ফুপি, এজন্যই বলি নীল কেন তোমার হাতের চিকেন পাকোড়া খেতে চায়। তোমার হাতের চিকেন পাকোড়া খেলে তো আমি 3 দিন না খেয়ে থাকতে পারবো। শাওন বলল, যেভাবে রাক্ষসের মতো খাস, 3 দিন না খেলে ও তো খিদা লাগার কথা না। ইসি কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলল, দাদুমণি দেখেছো, তোমার নাতি আমায় রাক্ষস বলে। শাওন, তুই ওকে রাক্ষস বললি কেন? ওরে আমার শান্তি রে, তুমি চুপচাপ মুখ বন্ধ করে শান্তি মতো খাও, এই রাক্ষসের পক্ষ টানবা না। শাওলা, শুনেছিস এ কেমন শিক্ষা দিয়েছিস? তোর বাচ্চা কাচ্চাদের মুরব্বীদের নাম ধরে ডাকে। এমনভাবে বাচ্চা কাচ্চা বলল যেন আমার 100টা বাচ্চা কাচ্চা। এমনভাবে বাচ্চা কাচ্চা বলছো যেন আমার 100টা বাচ্চা কাচ্চা, মাত্র একটা ছেলে আর একটা মেয়ে, এগুলাই চোখে পড়ে গেছে? হ্যাঁ আম্মু, দেখেছো, তোমার মা কিন্তু নামে শান্তি হলেও কামে শান্তি না, লুপা বলল। ওয়াও, সো সুইট। তোমরা ঝগড়া করো, আমি ভিডিও করছি, বলেই ফোনের ভিডিও ক্যামেরা অন করলো। নীল বিড়বিড় করে বলল, শুরু হয়ে গেছে ন্যাকামো, যত সব ফাউল। নীলের কথাটা আর কারো কানে না গেলেও দিশার কানে ঠিকই গেছে। কিছু বলল না সে। চা খেয়ে শান্তি চৌধুরী, শায়লা বেগম চলে গেলেন উপরে। তাদের পিছু লুপা, সাঞ্জু, দিয়া, রোহানও চলে গেল। সবাই যাওয়ার পরে দিশা নীলকে বলল, নীল ভাই, আমি একটা বিষয় খেয়াল করেছি। তুই লোপাকে দেখলেই বিড়বিড় করে ওকে বকতে থাকিস। তুই ওকে সহ্য করতে পারিস না কেন? ও সহ্য করার জিনিস যে ওকে সহ্য করব? নীলের কথায় সবার কপাল কুঁচকে গেল। ইসি বলল, এভাবে বলছিস কেন ভাইয়া? ও ছোট মানুষ, ওর মাঝে একটু চঞ্চলতা থাকবেই। এখানে অসহ্য হওয়ার কি আছে? ও ছোট, তুই জানিস ওর চরিত্র কতটা খারাপ। নীলের কথা শুনে দিহান কিঞ্চিত রেগে গেল। যতই হোক লুপা ইসিকে সে দিশার মতোই দেখে, এভাবে তার বোনের চরিত্র তুলে কথা বললে তার তো খারাপ লাগবেই। কণ্ঠে কিঞ্চিত রাগ নিয়ে নীলকে প্রশ্ন ছুড়ল, কেন, ও কি করেছে? তুই কখনো ওকে খারাপ কাজ করতে পেয়েছিস? তুই কখনো ওকে খারাপ কাজে পেয়েছিস? তুই জানিস ওর কতটা ছেলের সাথে রিলেশন আছে? ওদের কলেজের নাম্বার 1 প্লে বয়ের সাথেও ওর রিলেশন বাদ যায়নি। আরে কিছুদিন আগে ও তন্ময়ের সাথেও রিলেশনে ছিল, এখন আবার তন্ময়ের ছোট ভাইয়ের সাথে। শাওন, দিহান অবাক হয়ে তাকালো। দিশা বলল, নীল ভাই, আমার মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে, অথবা কেউ তোকে মিথ্যা বলেছে। লুপা এমন মেয়ে নয়, আমার থেকে ভালো ওকে কেউ চেনে না। কথাটা বলেই নীল চলে গেল। দিহান চুপ করে বসে আছে। তন্ময় হচ্ছে দিহানের এক ফ্রেন্ডের নাম। তন্ময়ের সাথে সে একবার লুপাকে রেস্টুরেন্টে দেখেছিল। দুজন বসে বসে কথা বলছিল। দিহান যাওয়ার পরে লুপা বলল সে এসে দেখেছে তন্ময় বসে আছে, তাই কথা বলছিল, তারপর উঠে গিয়েছিল রেস্টুরেন্ট থেকে। তাহলে কি নীল সত্যি বলছে? সত্যিই কি লুপার তন্ময়ের সাথে সম্পর্ক ছিল? দুহাতে মাথা চেপে ধরল দিহান। মাথার ভেতর ভন ভন করছে তার। নীল সত্যি বলছে নাকি সন্দেহের উপর বলছে এসব? না, জেনে লোপাকে দোষী ভাবা ঠিক হবে না। ঘড়ির কাঁটায় রাত 10টা বাজতেই অরিন বই বন্ধ করে পড়ার টেবিল থেকে উঠল। খিদায় পেট চোচো করছে তার। দুপুরে অল্প খেয়েছে। শীত নেমেছে থেকে জহুরা বেগম এশারের নামাজ পড়েই শুয়ে পড়েন। ঘুমিয়ে গেলে উঠে আর ভাত খান না। প্রেশারের ওষুধ আছে, রাতে খেয়ে ঘুমাতে হয়। ওটা না খেয়ে আবার সমস্যা দেখা দেয়। তাই অরিন ওনাকে এশারের নামাজ শেষেই খাইয়ে দিছে। জহুরা বেগম ঘুমিয়ে গেছেন। অরিন রান্নাঘরে গেল খাবার আনতে। শোবার ঘর থেকে আগল করা। রান্নাঘর থেকে খাবার এনে শোবার ঘরে নিয়ে এসে খায়। অরিন খাবার
নিয়ে শোবার ঘরের দিকে যাচ্ছিল, তখন দেখলো ঘরের কোনায় কদম গাছের নিচে একজোড়া পা দেখা যাচ্ছে। পায়ে কালো রঙের একটা স্যান্ডেল পরা। পা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো পুরুষের পা। ভয় পেয়ে অরিন দুপা পিছিয়ে গেল। গাছটা এক কোনায় হওয়ায় লাইটের আলো সেখান পর্যন্ত যায় না। শোবার ঘরের দরজা খোলা বলে ঘরের আসা কিছু আলোয় লোকটার পা দেখা যাচ্ছে। অরিনের ভয় লাগলো। চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। রাতের বেলায় বাইরে কে থাকবে? তার চাচি, ওনার দুই মেয়ে আর বৃদ্ধা মহিলা। তার মা ছাড়া তো কেউ এই বাড়িতে নেই। অরিন দাঁড়িয়ে থেকে জোহরা বেগমকে ডাক দিল, মা শুনেছ মা? জোহরা বেগমের কোনো সাড়া শব্দ নেই। অরিন তার চাচিকে ডাক দিল, চাচিমা, চাচিমা শুনছেন? অরিনের চাচি ভেতর থেকে জবাব দিতেই গাছের আড়ালের লোকটা অরিনের পাশ দিয়ে দৌড়ে গেট দিয়ে বেরিয়ে গেল। মাথা থেকে পুরো শরীর কালো চাদরে ঢেকে রাখা। লোকটার ধাক্কা লেগে অরিনের হাতের খাবার পড়ে যায়। সেলিনা বেগম দরজা খুলে লোকটার গেট থেকে বের হওয়ার দৃশ্যটা দেখলেন। তিনি দৌড়ে গেটের বাইরে আসলেন। কাউকে দেখা যাচ্ছে না আশেপাশে। ভেতরে এসে অরিনকে বললেন, কে এটা? জানি না, ওই গাছের নিচে দাঁড়িয়ে ছিল। ও আচ্ছা, সারাদিন ড্যাং ড্যাং করে গ্রাম ঘুরে বেড়ালেই তো পোলাপাইনে বাড়িতে আসবেই। ইশারা দিয়ে বাড়িতে আসতে বলছস তুই, নয়তো এই টাইমে বাড়িতে আসতে সাহস পায় তো? সেলিনা বেগমের কথায় অরিনের বুক ফেটে কান্না আসে। উনি অরিনকে বকতে লাগলেন। চিল্লাচিল্লি শুনে ঘর থেকে বেরিয়ে আসলেন জহুরা। কি হয়েছে জানতে চাইলে সেলিনা কিছু না বলে ঘরে চলে যান। ঘরের ভেতরে জহুরা অরিনের কাছে জানতে চাইলেন কি হয়েছে। অরিন কিছুই বলল না। চোখের পানিটা মুছে উঠোন পরিষ্কার করতে লাগলো। আলু ভাজি যা করছিল সব বাটিতে করে নিয়ে আসছিল, যা এখন মাটিতে পড়ে আছে। জহুরা বেগম অরিনের সামনে এসে বললেন, আপা কি তোরে মারছে? অরিন কোনো জবাব দিল না। নষ্ট হওয়া খাবারগুলো ফেলে ঘরে এসে শুয়ে পড়ল অরিন। খিদে পেটে চো চো করছে, কিন্তু খাবে কি? জহুরা ঘরে এসে বললেন, ভাত খাইছস? অরিন বলল, হ্যাঁ খেয়েছি। ঘুমিয়ে পড়ো। আপা বকলো কেন? এমনে ঘুমাও। জহুরা বেগম আর কথা বাড়ালেন না। খাটে এসে অরিনের সামনে শুয়ে পড়লেন। অরিন অন্যদিকে ঘুরে শুয়েছে। তার চোখ দিয়ে অঝোর ধারা বৃষ্টি ঝরছে। 5-6 মিনিট পরে বাহির থেকে কে গলা উঁচিয়ে ডাক দিল, জহুরা ভাবি। জহুরা ভাবি আছেন? অরিনের মা উঠে আসলেন। মনসুর সাহেব দাঁড়িয়ে আছেন। জহুরা মাথায় কাপড় দিতে দিতে বললেন, ভাইজান আপনি এ সময়? হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি ছিলাম। শায়লা বলছিল আপনার সাথে একটা বিষয়ে আলাপ করতে। এদিকে যাচ্ছি, তাই ভাবলাম বলেই যাই। কি ভাইজান কন? সেলিনা বেগম দরজায় দাঁড়িয়ে আছেন। জহুরা বেগম একবার তাকালেন। সেলিনা বেগমের চোখে আগুন, সাথে বেশ আগ্রহ। মনসুর সাহেব কি বলেন তা শোনার আগ্রহ। জহুরা বেগম চোখ ফিরিয়ে নিলেন। মনসুর সাহেব বললেন, ভাবি কিছু মনে করবেন না, আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন এসেছে। শায়লা একদিনেই হাঁপিয়ে গেছে, এখনো এমন কাজকর্ম করেনি বোঝেন তো। কখনো এমন কাজকর্ম করেনি বোঝেন তো। পশ্চিম পাড়ার এক মহিলা ছিল, কাজকর্মে সাহায্য করত। এখন সে আসে না, বিদেশ চলে গেছে। তাই বলছিলাম একটু থেমে, আপনি যদি 1 সপ্তাহ আমাদের বাড়ির কাজে সাহায্য করতেন, আমরাও আপনাকে খুশি করতাম। মনসুর সাহেবের কথায় সেলিনার মুখে বিদ্রূপের হাসি ফুটে উঠল। অরিন দরজায় দাঁড়িয়ে ছিল। ঠাস করে দরজা ভেজিয়ে গেল। কত সুন্দর করে উনি এসে কাজের বুয়া চাইলেন। সোজা কথায় বললেই পারতেন, কাজের বুয়া হয়ে 7 দিন আমার বাড়ি যেও। অরিনের এভাবে যাওয়া দেখে জহুরা বুঝে গেলেন অরিন এসবে ওনাকে কাজে দিতে রাজি হবে না। আরও
অনেকবার এমন প্রস্তাব অনেকে দিয়েছে, অরিন যেতে দেয়নি। জোহরা বেগম বললেন, আচ্ছা ভাইজান, আমি জানামুনে। আচ্ছা ভাবি, কিছু মনে করবেন না কিন্তু, আসছি। মনসুর সাহেব চলে গেলেন। সেলিনা বেগম ঘরে গিয়ে দরজা বন্ধ করে হো হো করে হেসে উঠলেন। ওনার হাসির শব্দ শুনে অরিনের গা জ্বলে উঠল। জোহরা ভেতরে আসতেই অরিন বলল, তুমি ওসবে যাবে না। ওই ডাক্তার বাড়ির লোকজন নিজেকে কি মনে করে? খুব সুন্দর করে এসে বোয়া চেয়ে গেল। এই গ্রামে আর মানুষ নাই, আমাদেরকেই চোখে পড়ল। আমাগো গরিবরেই তো চোখে পড়ব। তয় কিছু টাহার খুব দরকার রে অরিন। আমি 500 টাহার ঋণী আছি। তোর পরীক্ষাও আইতাছে, টাহা ছাড়া কি পরীক্ষা দিতে দিব? অরিন কিছু বলল না, কান্না পাচ্ছে তার। এমন কেন তার জীবন? 8-10টা মেয়ের মতো সে কেন পারে না বাঁচতে? চোখের পানিটা মুছে এক গ্লাস পানি খেয়ে পড়ার টেবিলে বসল অরিন। জোহরা বললেন, ঘুমাবি না? পরে ঘুমাবো, তুমি ঘুমাও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।